অডিও স্টোরিজ আপনাকে শোনাচ্ছে বিমল কুমার অ্যাডভেঞ্চার জকের ধন। আজ তৃতীয় পর্ব, আর এই পর্বে বিমল চরিত্রে অভিষেক করছে যার সে আনিস। কুমার চরিত্রে যথারীতি আছি আমি সৌরভ। তবে শুনতে থাকুন জকের ধনের তৃতীয় পর্ব, সংকেতের অর্থ। করালিবাবু কি ভয়ানক লোক। ঠাকুরদাদার সঙ্গে সে চালাকি করতে গিয়েছিল, কিন্তু পেরে ওঠেনি। তারপর এতদিনেও সে আশা ছাড়েনি। আমি বেশ বুঝলুম এই মরার মাথাটা কোথায় আছে তা জানবার জন্যই করালিকাল আমাদের বাড়িতে এসে হাজির হয়েছিল। রাত্রে এইটে চুরি করবার ফিকিরেই যে আমাদের বাড়িতে চোর এসেছিল তাতেও আর কোনো সন্দেহ নেই। ভাগ্যে মরার মাথাটা আমি বাড়ির পাশের খানায় ফেলে দিয়েছিলাম। এখন কি করা উচিত? গুপ্তধনের চাবি তো এই খুলির মধ্যেই আছে, কিন্তু অনেকবার উল্টে পাল্টে দেখেও আমি এই অঙ্কগুলোর ল্যাজ মুড়ো কিছুই বুঝে উঠতে পারলুম না। পকেট বইখানার প্রত্যেক পাতা উল্টে দেখলুম, তাতেও ঠাকুরদাদা এই সংকেত বুঝবার কোনো উপায় লিখে রেখে যাননি। ঠাকুরদাদার ওপর ভারী রাগ হলো, আসল ব্যাপারটিই জানবার উপায় নেই। তারপর ভেবে দেখলুম জেনেই বা কি আর এমন হাতি ঘোড়া লাভ হতো। আমার বয়স 17 বছর, সেকেন্ড ইয়ারে পড়ছি। জীবনে কখনো কলকাতার বাইরে যাইনি। কোথায় কোন আসাম আর খাসিয়া পাহাড়, আবার তার ভেতরে কোথায় আছে রূপনাথের গুহা, এসব খুঁজে বার করাই তো আমার পক্ষে অসম্ভব। তার উপরে সেই গভীর জঙ্গল, সেখানে দিন রাত বাঘ ভাল্লুক হাতিরা হানা দিচ্ছে। সেকেলে এক বৌদ্ধ মঠ, তার ভেতরে জকের ধন, সেও এক ভুতুড়ে কাণ্ড। শেষটা কি একলা সেখানে গিয়ে আলিবাবার ভাই কাশিমের মতন টাকার লোভে প্রাণটা খোয়াবো? এসব ভেবেও বুকটা ধুকপুক করে উঠল। হঠাৎ মনে হলো বিমলের কথা। বিমল আমার প্রাণের বন্ধু, আমাদের পাড়ার ছেলে। আমার চেয়ে সে বছর 3 বড়। এবছর বিয়ে দেবে। বিমলের মতো চালাক ছেলে আমি আর দুটি দেখিনি। তার গায়েও অসুরের মতন জোর। রোজ সে কুস্তি লড়ে, 200 ডন 300 বৈঠক দেয়। তার উপরে এই বয়সে সে অনেক দেশ বেরিয়ে এসেছে। এই গেল বছরেই তো আসামে বেড়াতে গিয়েছিল। তার কাছে আমি কোনো কথা লুকোতুম না। ঠিক করলুম যাওয়া হোক আর নাই হোক, একবার বিমলকে এই মরার মাথাটি দেখিয়ে আসা যাক। বৈকালে বিমলের বাড়িতে গিয়ে হাজির হলুম। তখন সে বসে বসে বন্দুকের নল সাফ করছিল। আমাকে দেখে বললে, কি হে কুমার, যে কি মনে করে? আমি বললুম, একটা ধাঁধা নিয়ে ভারী গোলমালে পড়েছি ভাই। কি ধাঁধা? আমি মরার মাথার খুলিটা বার করে বললুম, এই দেখো। বিমল অবাক হয়ে খুলিটার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর বললে, এ আবার কি? আমি পকেট বইখানা তার দিকে এগিয়ে দিয়ে বললুম, আমার ঠাকুরদাদার পকেট বই, পড়লেই সব বুঝতে পারবেন। বিমল বলল, আচ্ছা রোশো, আগে তাড়াতাড়ি বন্দুকটা সাফ করে নি। কাল পাখি শিকারে গিয়েছিল, বন্দুকে ভারী ময়লা জমেছে। বন্দুক সাফ করে হাত ধুয়ে বিমল বললে, ব্যাপার কি বলো দেখি কুমার, তুমি কি কোনো তান্ত্রিক গুরুর কাছে মন্ত্র নিয়েছ? তোমার হাতে মরার মাথা কেন? আমি বললুম, আগে পকেট বইখানা পড়েই দেখো না। বেশ বলে বিমল পকেট বইখানা নিয়ে পড়তে লাগলো। খানিক পরেই দেখলুম বিমলের মুখ বিস্ময়ে আর কৌতূহলে ভরে উঠেছে। পড়া শেষ করেই বিমল তাড়াতাড়ি মরার মাথার খুলিটা নিয়ে সেটাকে অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। তারপর একটা নিঃশ্বাস ফেলে বললে, ভারী আশ্চর্য তো। আমি বললুম, অঙ্কগুলো কিছু বুঝতে পারলে? আমিও পারিনি। কিন্তু আমি এত সহজে ছাড়বো না। তুমি এখন বাড়ি যাও কুমার, খুলিটা আমার কাছেই থাক। আমি এটার রহস্য জানবই। তুমি কাল সকালে এসো। আমি বললুম, কিন্তু সাবধান। কেন? আমি বললুম, করালি মুখুজ্জে এই খুলিটা চুরি করবার জন্য কাল আমাদের বাড়িতে লোক পাঠিয়েছিল। করালি? তার কোনো লোকের এত সাহস হবে না যে আমার বাড়িতে মাথা গলাবে। তা আমি জানি, তবু সাবধানের মার নেই। এই বলে আমি চলে এলুম। পরের দিন ভোর হতে না হতেই বিমলের কাছে ছুটলুম। তার বাড়িতে আমার অবারিত দ্বার। একেবারে তার পড়বার ঘরে গিয়ে দেখি বিমল টেবিলের ওপর হেঁট হয়ে এক মনে কি লিখছে, আর সামনেই মরার মাথাটা পড়ে রয়েছে। আমার পায়ের শব্দে চমকে তাড়াতাড়ি সে খুলিটাকে তুলে নিয়ে লুকিয়ে ফেলতে গেল। তারপর আমাকে দেখে আশ্বস্ত হয়ে হেসে বলল, ও তুমি? আমি ভেবেছিলাম অন্য কেউ। কাল তো অত সাহস দেখালে, আজ এত ভয় পাচ্ছ কেন? কাল কাল সবটা ভালো করে তলিয়ে বুঝিনি, আজ বুঝছি। আমাদের এখন সাবধান হয়ে কাজ করতে হবে, কাকপক্ষীতেও যেন টের না পায়। অঙ্কগুলো দেখে কিছু বুঝলে? যা বোঝা উচিত সব বুঝেছি। আনন্দে আমি লাফিয়ে উঠলুম। চেঁচিয়ে বললুম, সব বুঝতে পেরেছ? সত্যি? চুপ, চেঁচিও না। কে কোথায় শুনতে পাবে বলা যায় না। ঠান্ডা হয়ে ওইখানে বসো। আমি একখানা চেয়ার টেনে নিয়ে বসে বললুম, খুলিতে কি লেখা আছে আমাকে বলো।
প্রথমটা আমি কিছুই বুঝে উঠতে পারিনি। প্রায় 4 ঘন্টা চেষ্টা করে যখন আমি একেবারে হতাশ হয়ে পড়েছি, তখন হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। অনেক দিন আগে একখানা ইংরেজি বই পড়েছিল, তাতে নানা রকম সাংকেতিক লিপির গুপ্ত রহস্য বোঝানো ছিল। তাতেই পড়েছিলাম যে ইউরোপের চোর ডাকাতরা প্রায়ই এরকম সংকেত ব্যবহার করে। তারা অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালাকে যথাক্রমে সংখ্যা অর্থাৎ 1, 2, 3 হিসেবে ধরে। অর্থাৎ 1 হবে A, 2 হবে B, 3 হবে C ইত্যাদি। আমি ভাবলাম হয়তো এই ঘড়িটাতেও সেই নিয়মে সংকেত সাজানো হয়েছে। তারপর দেখলাম আমার অনুমান মিথ্যে নয়। তখন এই সংকেতগুলো খুব সহজেই পড়ে ফেললুম। আমি আগ্রহের সঙ্গে বলে উঠলুম, পড়ে কি বুঝলে বল? বিমল আমার হাতে একখানা কাগজ এগিয়ে দিয়ে বলল, খুলির সংকেতগুলো 26টা ঘরে ভাগ করা। আমিও লেখাগুলো সেইভাবেই সাজিয়েছি। কাগজের ওপর এই কথাগুলো লেখা ছিল: ভাঙা দেউলের পেছনে সরল গাছ, মূল দেশ থেকে পূব দিকে 10 গজ এগিয়ে থামবে, ডাইনে 8 গজ এগিয়ে বুদ্ধদেব, বামে 6 গজ এগিয়ে 3খানা পাথর, তার তলায় 7 হাত জমি ঘুরলে পথ পাবে। আমি চিঠিখানা পড়ে মনে মনে বিমলের বুদ্ধির তারিফ করতে লাগলাম। বিমল বলল, সাংকেতিক লিপিটা তোমাকে ভালো করে বুঝিয়ে দিই, শোনো। আমাদের বাংলা ভাষায় অ থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত 52টি বর্ণ। সেই বর্ণগুলো 1, 2, 3 হিসেবে যথাক্রমে ধরা হয়েছে। অর্থাৎ 1 হচ্ছে অ, 2 হচ্ছে আ, 13 হচ্ছে ক, 52 হচ্ছে চন্দ্রবিন্দু প্রভৃতি। যেখানে আকার বা একার প্রভৃতি আছে, সেখানে বর্ণের যে পাশে দরকার সেই পাশে ব্র্যাকেটের ভেতর সংখ্যা লেখা হয়েছে। উদাহরণ দেখো, ভ বর্ণের সংখ্যা 36 আর আকারের সংখ্যা হচ্ছে 2। অতএব 36-এর ডান পাশে ব্র্যাকেটে 2 সংখ্যাতে বুঝতে হবে ভয়াকারে ভা। দ বর্ণের সংখ্যা 30, একারের সংখ্যা হচ্ছে 9। অতএব দ একারের দে বোঝাতে 30-এর বাম পাশে ব্র্যাকেটে 9 লিখতে হবে। রস্যকার বর্ণের তলায় বসে। সুতরাং 35-এর নিচে 5 থাকলে বুঝতে হবে বয়রস্যকারে বু। রস্যের মতো রস্যকারের সংখ্যাও হচ্ছে 5। চন্দ্রবিন্দুর সংখ্যা 52, চন্দ্রবিন্দু উপরে বসে, কাজেই ক্ষয় চন্দ্রবিন্দু রস্যকারে খু এর সংকেত লিখতে 14-র উপরে 52 লিখতে হবে। যুক্ত অক্ষরকে আলাদা করে ধরা হয়েছে, যেমন বয়রস্যকারে বু, দয় হলন্ত ধ, দয়কারে ব। বুদ্ধদেব যিনি এই সংখ্যাগুলো লিখেছেন তার বানান জ্ঞান ততটা টনটনে নয়, কেননা ময়দীর্ঘলা মূল ও পয়দীর্ঘ বা পূব তার হাতে পড়ে হয়েছে ময়সুলা মূল ও পয়রসুবা পূব। দীর্ঘর মতো দীর্ঘকারের সংখ্যা হচ্ছে 6, কিন্তু তিনি রস্যকারের সংখ্যা দীর্ঘকারের 6-এর স্থানে বসিয়েছেন বর্ণের তলাকার ব্র্যাকেটে। আমি মরার মাথার খুলিটা আর একবার পরখ করবার জন্য তুলে নিলুম, কিন্তু দৈব গতিতে হঠাৎ সেখানা ফসকে মার্বেল বাঁধানো মেঝের ওপর সশব্দে পড়ে গেল। তাড়াতাড়ি সেটাকে তুলে নিয়ে তার উপর একবার চোখ বুলিয়ে আমি বলে উঠলুম, ওই যা, খুলিটার খানিকটা চটে গিয়েছে। বিমল বলল, কোনখানটা? আমি বললুম, গোড়ার 4টে ঘর, ভাঙা দেউলের পেছনে সরল গাছ পর্যন্ত। বিমল বলল, এই কাণ্ডটি যদি আগে ঘটতো তাহলে সমস্তই মাটি হয়ে যেত। যাক, তোমার কোনো ভয় নেই। সংকেতগুলো আমি কাগজে টুকে নিয়েছি, কিন্তু আমাদের সাবধান হতে হবে। অঙ্কগুলো রেখে কথাগুলো এখনই নষ্ট করে ফেলাই উচিত। এই বলে সে সংকেতের অর্থ লেখা কাগজগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। যখন দরকার হবে 5 মিনিটের চেষ্টাতেই সংকেতের অর্থ আমরা ঠিক বুঝতে পারবো, কিন্তু বাইরের কোনো লোক খুলির সংকেত দেখে কিছুই ধরতে পারবে না। শুনছিলেন জকের ধনের 3য় পর্ব। পরবর্তী পর্বের কাজ শুরু হয়েছে। আপনার মূল্যবান মতামত, অভিযোগ অথবা পরামর্শ ছেড়ে যান কমেন্ট বক্সে, কেননা আপনার গল্প শোনার অভিজ্ঞতাকে আরও বেশি রোমাঞ্চকর করে তোলাই অডিও স্টোরিজের প্রধান লক্ষ্য। ধন্যবাদ।